বিয়ের সময় রাতে সাইদা পুরো পরিবার নিয়ে বিকালেই এসে গেছেন, রাতে ফিরে যেতে পারবেন বলে। আর একটা বিষয় মাথায় রেখেছেন, রিমার বিয়ের আগে অনির সাথে ইমরানের মুখোমুখি হওয়াটা, আনন্দঘন পরিবেশটা কিছুতেই নিরানন্দ করে দিতে চাইবে না উনি। তাই কোনো নেতিবাচক সিদ্ধান্ত ওর কাছ থেকে আসার সম্ভাবনা কম থাকবে। সাইদা অনিকে পছন্দ করেন না, কিন্তু ওর সিদ্ধান্তকে প্রভাবিত করার সব রকম উপায় আটঘাট বেঁধেই এসেছেন। নিজেরা বিয়ের আয়োজন দেখতে ব্যস্ত হয়ে ইমরানকে পাঠিয়ে দিলেন অনির কাছে। ইমরানও খুব উদ্গ্রীব হয়েছিল এই সময়টার জন্য। শত চেষ্টার অনেক প্রতীক্ষার পরে অনির সাথে কিছুটা একান্ত সময় পেতে যাচ্ছে ও। পুকুরঘাটে এসে চুপচাপ দাঁড়ালো ইমরান। তবে বিকেলের সূর্যটা বাগানের ওই পাশে চলে গেছে। শান্ত পানির পুকুরটা অনির পায়ের দুলুনিতে আন্দোলিত হচ্ছে। গাছগাছালির ফাঁক দিয়ে মরা বিকেলের চিরল বিরল আলো পুকুরের পানিতে চিকচিক করছে। অনির মুখের এক পাশে এসে পড়েছে গুধূলি নামার আগের শেষ আলোর ছটা। একে বলে কনে দেখা আলো। অদ্ভুত সুন্দর লাগছে অনিকে। ওর মুখে লালসে আলো, পুকুরে রোদের দ্রুতি, সব মিলিয়ে সুন্দর একটা দৃশ্য। এই মুহূর্তটা অন্য কোনো পৃথিবীতে ঘটছে মনে হচ্ছে। অলৌকিক, নষ্ট করে দিতে ইচ্ছে করল না ইমরানের। অনি পেছনে ফিরল, ইমরানের দিকে তাকিয়ে একটুখানি চোখটা নামিয়ে নিল, তারপর আবার তাকালো ওর দিকে। একটুখানি হাসি দেখা গেল ঠোঁটের কোণে। হেসে হেসেই বলল, পুকুরে পা ডুবিয়ে বসতে অসুবিধা না হলে চলে আসুন। অচিন্তনীয় সুন্দর আহ্বান। অনি এতটা অরাধ্য হয়ে উঠেছে ওর কাছে, ভাবতেও ইমরানের ভালো লাগে। 5 বছরের আক্ষেপ আছে, পোড়ায় ওকে সেটা। আজ মহেন্দ্রক্ষণ সামনে উপস্থিত। 5 সেকেন্ডও দেরি করল না ও, প্যান্ট গুটিয়ে নেমে গেল। অনির কোনো ভাবান্তর নেই, যেন একটা নাটকের দৃশ্যে অভিনয় করে চলেছে। সাবলীল অথচ বয়সে বড় আর নানা রঙের মানুষ দেখে অভিজ্ঞতা। ইমরানের বুকের ভেতর হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। সে একই রকম মিষ্টি হেসে অনি বলল, আই ওয়ান্ট এ ডিভোর্স। এতটা সহজভাবে বলল যে ডিভোর্স শব্দটার অর্থ সহজে ধরতে পারল না ইমরান। তাকিয়ে দেখল, অনি খিলখিল করে হাসল কিছুক্ষণ, তারপর স্বাভাবিকভাবে বলল, সরি, আই এম সরি। আমাকে বলা আপনার প্রথম কথা ছিল এটা, তাই আমিও এভাবে শুরু করলাম। সরি, মজা করার লোভটা ছাড়তে পারলাম না। বলুন, কি বলবেন? ইমরান চোখ নামিয়ে ফেলল। ওর এখন আর কিছু বলতে ইচ্ছে করছে না, যেন সব বলা শেষ হয়ে গেছে। সাধা লক্ষ্মী পায়ে ঠেলেছে ও। কথা তো শুনতেই হবে, সবাই শোনাচ্ছে। আজকে উনি শোনাক, উনি বলুক, যা বলে ওর শান্তি হয়। 5 বছরের ব্যথার ঘায় একটু যদি উপশম হয়। নিজের নির্বুদ্ধিতার মাসুল এভাবে দিতে হবে। জানলে এই কাজ কি কখনো করতো? কখনো না। কি ব্যাপার বলুন, চুপ করে থাকবেন না। উনি যেন শাসন করলো। ওর কপালের ওপর আলো এসে পড়েছে। ইমরান ইচ্ছে করলো ছুঁয়ে দিতে, নিজেকে সামলে নিয়ে বলল, উনি, আমার খুব ভুল হয়েছে। বেশ, মানলাম আপনি অনুতপ্ত, ক্ষমা করে দাও। আমি আসলে বুঝতেও পারছি না, জ্ঞান বুদ্ধি নেই তো অত বেশি, অত বুঝিও না। সবাই নানাভাবে বোঝাচ্ছে আমাকে। গত 1 মাস ধরে আপনার কথাগুলো আমাকে পৌঁছে দিচ্ছে কেউ কেউ। আমার উত্তর আপনাকে শুনিয়ে দিচ্ছে। নতুন করে কিছু বলার নেই। আপনি কি আলাদা করে আরও কিছু বলবেন, নাকি শুধু ক্ষমা চাইতে চাইছিলেন? ইমরানের সহ্য হচ্ছে না, অনিকে থামিয়ে দিয়ে বলল, উনি, আমি আর কখনো তোমাকে অবহেলা করব না। তুমি যেভাবে যা বলবে আমি সেভাবে করব। একটা নতুন শুরু হোক আমাদের। আমি অনেক ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসবো। সব কিছু ভুলিয়ে দেব, প্রমিস করছি। আমার ভুলে যা যা হয়েছে ফেরাতে পারবো না, কিন্তু ভরিয়ে দেব তোমাকে, কথা দিচ্ছি। 5 বছর পরে আপনার আজকের এই দিনটা, এর প্রতিজ্ঞা মিথ্যে মনে হতে পারে না উনি। তোমাকে ভালোবাসাটা আমার আজকের হঠাৎ উপলব্ধি নয়, এই 5 বছরের প্রতিদিন। কিন্তু আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকেই ভালোবেসেছি। বাইরের পৃথিবীতে অনেক রঙিন আহ্বান, সেসব কিছুতে আমার মন টলেনি। আমার ইন্দ্রিয় কখনো তোমাকে ছাড়া কিছু ভাবেনি, আর ভবিষ্যতে এমন হবে না। তোমাকে ভালো রাখবো আমি, আমরা ভালো থাকবো। উনি হাত দেখিয়ে থামালো ওকে। দেখুন, আমি শিক্ষিত না, পড়াশোনা হয়নি আমাকে দিয়ে, হবে না সেটা আমি জেনে গিয়েছিলাম। আর এখনও পড়তে টড়তে আমার বিশেষ ভালো লাগে না।
অ্যাক্টিং লাইনে যাব না এজন্যই, কেননা ওখানে স্ক্রিপ্ট পড়তে হয়, মুখস্থ করতে হয়। যাই হোক, যা বলছিলাম, শিক্ষিত না যেহেতু অত যুক্তি দিয়ে সুন্দর করে আমি বোঝাতে পারবো না। যে পারবে সে এই লোকটা। ফোন বের করে রাজন মানিকের একটা ছবি দেখালো উনি। এনার নাম রাজন মানিক, ফ্যাশন ফটোগ্রাফির ওস্তাদ লোক। আমার মতো আবেগী মেয়ের মাথা উনি চিবিয়ে খান বলেও গুজব আছে। ওনার আরেকটা বিষয়ে ওস্তাদি আছে, ভুলভাল যুক্তি দিয়ে মানুষকে ভুলভাল বোঝানো। তো উনি সেদিন আমাকে যুক্তি দিয়ে কাত করে ফেলেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন আমিও আপনাকে ভালোবাসি। আমার তাই মনে হতে শুরু হয়েছিল ওনার কাউন্সিলিং শুনে আমার উচিত ছিল তখনই সিনেমা স্টাইলে আপনার কাছে ছুটে চলে আসা। হি হি হি। আসলে না কেন? ওনার যুক্তি ভুল ছিল? অবশ্যই। আমি দুঃখিত, কিন্তু আমার মনের দূর দূরান্তে আনাচে কানাচে কোথাও আপনি নেই। ওই বিয়েটাই মনে পড়ে না আমার, তাই আমি সময় নিলাম, নিজের মন বুঝতে চাইলাম, আপনাকে ভাবতে চাইলাম, সেই শুরুটা ভাবতে চাইলাম, কিন্তু কিছুতে আপনি আমার ভাবনা চিন্তা কল্পনায় আসলেন না। এই রাজন মানিক নামের লোকটাই কল্পনার সবটুকু জুড়ে দাপটের সাথে বিচরণ করে বেড়াতে থাকলো। বিয়ে যেটাকে বলে, কল্পনায় স্বামী চরিত্রটা যেভাবে আসে সেখানে বারবার ওই লোকটাই ঢুকে যাচ্ছে। আর আনন্দের ব্যাপার হচ্ছে তাকে আমি সেখান থেকে সরাতে চাইছি না, এতটুকু। আমাকে একবার সুযোগ দিয়ে দেখার কথাটা ভাবা যায় না? দেখুন, আমার বয়স অল্প, বুঝিও অল্প, কিন্তু আমি আমার নিজের অল্প বুদ্ধিতেই চলি। এই অল্প বুদ্ধি আমাকে বলছে আপনার সাথে আমার সম্পর্কটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো হওয়াটা কোনোভাবেই সম্ভব না। চাইলেও 5 বছরের দাগটা আমরা মুছে ফেলতে পারবো না। এখন আপনি নত হয়ে এসেছেন, এই কথাটা সবসময়ই আমাদের সম্পর্কে থেকে যাবে। এমন হলো যে আমি আপনাকে সুযোগ দিলাম সুযোগ। এটা কিন্তু আর সম্পর্ক থাকলো না, সুযোগ হয়ে গেল। খুব ভালোবাসা হয়তো আমাকে ভরিয়ে দিলেন আপনি, কিন্তু আসলে কি হবে জানেন? আমি রানীর মতো থাকবো আর আপনি আমার সব ছেলে মানুষই মেনে নিতে থাকবেন। আমি যাচ্ছে তাই করার স্বাধীনতা পেয়ে যাব, আর আপনি মুখ বুঝে আমার সব ন্যায় অন্যায় হজম করতে থাকবেন। এই যেমন এখন আমি বলবো এই দেশ ছেড়ে আমি যাব না, আমার কেরিয়ার তো এখানে। ইমরান ফট করে বলল, আমি বলছি না তোমাকে তোমার কাজ ছাড়তে, এটা কোনো সমস্যা না। আমি দেশেই থাকতে পারি, আর বাইরে গেলেও তুমি সুযোগ মতো যাবে আমার কাছে। আমিও ছুটে আসবো ছুটিতে, এটা কোনো সমস্যা না। আমি সবটা ভেবে রেখেছি। উনি হাসল। এই যে দেখলেন, আমি বলার আগেই আপনি আমার কথা মেনে নেওয়া শুরু করে দিয়েছেন। আমাদের সম্পর্কের ভবিষ্যৎটা ঠিক এরকম। তারপর একসময় আপনি বিরক্ত হয়ে যাবেন, আমারও আর ভালো লাগবে না। পুরো ব্যাপারটা খুব অসুস্থ মনে হচ্ছে আমার। সহজ করে ভাবলে এত জটিল কিছু না। আপনি সব কিছু সহজ করে ভাবতে পারেন, এখন এই সময়ে ভাবতে পারছেন, কিন্তু আগামী তো পারবেন এটা মনে হচ্ছে না। খুব মজার একটা ব্যাপার বলি, এই যে এখন কথাগুলো হলো তার ভেতরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। বলবো? হ্যাঁ বলো। আপনি খুব একচোখা টাইপ। এক্স্যাক্ট শব্দটা আমি বলতে পারছি না, বুঝিয়ে বলতে চেষ্টা করছি। আমার মনে হচ্ছে আপনি যে জিনিসটা বা যে বিষয়টাতে মনোযোগ দেন সেটা ছাড়া পারিপার্শ্বিক কিছু আপনার বিবেচনায় আসে না। যেমন আমার সাথে করেছেন, নিজের স্বপ্ন সামনে ছিল, আমার অপমান কষ্ট দুর্দশা আপনার ভাবনায় আসেনি। আজকে আমাকে চাইছেন বলে আমার খারাপ দিকগুলো আপনি দেখতে পাচ্ছেন না। এই অল্প কিছু কথার মাঝেই আমি স্পষ্ট ইঙ্গিত দিয়েছি আমি রাজন মানিককে ভালোবাসি। আমার চেতনা জুড়ে সে আছে, অথচ আপনি সেটা খেয়ালই করলেন না। এটা আমাকে ভাবাচ্ছে কেননা তুমি সম্পর্কটাকে নেগেটিভ ধরে নিয়েছো, আর আমি সব কিছুকে পজিটিভ দেখছি। কতটা পজিটিভ? মানে আপনাকে আমি অ্যাকসেপ্ট করব, আবার রাজন মানিককেও ভালোবাসবো, এতটা পজিটিভ? ইমরানের উত্তর জোগালো না। উনি হাসল। আপনি কতটা কি মেনে নেবেন জানি না, আপনি মেনে নিলেও অন্যরা মানবে? একটা ছেলে যখন ছবিতে আসে, একই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সে হয়ে যায় অনেকের স্বপ্নের নায়ক, আর নায়িকাটা পতিতা। একজন নায়িকাকে সামনে থেকে দেখার জন্য সাধারণ মানুষের যতটা পাগলামি, সেই নায়িকাকে সংসারে প্রতিষ্ঠা করা ততটাই কঠিন। আমাদের পথ আলাদা হয়ে গেছে ইমরান সাহেব, একে আর জোর করে মেলানো যাবে না। অন্য কেউ কি মানবে বা না মানবে তাতে আর কি যায় আসে? কিছু আসে যায় না, আমার কিছু যায় আসে না। আজকে কিছু যায় আসে না, কারণ আজকে আমি নাগালের বাইরে বলে আপনার সমস্ত আগ্রহ শুধু আমাকে পাওয়াতেই।
আমি যদি এখন খুব সহজলভ্য হতাম, আপনার আশায় দিন গুণে বসে থাকতাম, তবে আপনার এই এতখানি আগ্রহটাও থাকতো না। এটা ভুল কথা অনি। সবাই ভুলটাই ভাবছে, কিন্তু এমন না। আমি জাপান বসেও জানতাম তুমি আমার হয়ে আসো। হ্যাঁ, ভুল ভাবতাম, কিন্তু ভুলটাকে সত্যি ভেবে আমি আনন্দ পেতাম। আজকের মতো ততটাই চেয়েছি আমি তখনও, আজকেও চাইছি। আমি তো এখন আমার সমস্ত নিয়ে একজনের প্রত্যাশায় বসে আছি। তবে বলুন, কে জিতবে, আপনি না আমি? শুধু তালাকের কাগজটা ফিরিয়ে এনেছিলেন বলে আপনি জিতে যাবেন, আর কাবিন নামের অস্ত্রটা আমার নেই বলে আমি হেরে যাব? এখানে হার জিতের কিছু নেই উনি। জাপানে পড়াশোনার চাপে আমি যখন একেবারে দিশেহারা, আর একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছি। দুটো সাবজেক্ট একসাথে সামলাতে কি প্রচণ্ড পরিশ্রম। খুব ক্লান্ত হয়ে পড়লে আমার তখন খুব ফোন পেত, মানে খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো ফোন করে তোমার সাথে কথা বলতে ইচ্ছে করতো, বলে দিতে ইচ্ছে করতো উনি তুমি আমারই আছো। কিন্তু নিজেকে আবার সামলে নিতাম। যদি একবার তোমার সাথে কথা বলি, বারবার মন চাইবে, তাই মনে হতো তুমি জানো না, এটাই তোমার থেকে দূরে থাকার শক্তি আমার। একবার জেনে গেলেই সব শেষ, সব ফেলে তোমার কাছে ছুটে আসতে হবে আমার। ঘর ভরা খাবার নিয়ে যেমন রোজার দিনে সংযম রাখি আমরা, আমার চারিদিকে তোমাকে খুঁজে পেলেও আমি ধৈর্য রেখেছি। আমার ভুল এইটুকুই যে তোমার ভুলটা আমি ভেঙে রেখে যাইনি। এই ভুলের ক্ষমা হবে না উনি। আমি খুব ভালো মতো বুঝে গেছি আমার ভুলের বোঝা বিশাল, বিরাট বোকামো করেছি আমি। কিন্তু না বুঝে করা এই ভুলের ক্ষমা কি এতটাই অসম্ভব? দেখুন, আমি এটা বুঝতে পারছি না, একটা অন্যায়কে, একটা অপরাধকে না বুঝে করা বোকামোর নাম দিয়ে কিভাবে দিতে পারছেন আপনি? আপনার বোকামির দায় আমি কেন নেব? কোনো মেয়ে বলে না, যে কোনো মানুষই কি এতটা টেকেন ফর গ্রান্টেড ধরে নেওয়া যায় যে আপনি পায়ে দোলে মেথে এসে সরি বলবেন আর আমি ঘাস ফুলটি হয়ে ফুটে থাকবো? আশ্চর্য তো, আমাকে নিয়ে ভাবছেন, এটাই তো আপনার দুঃসাহস। আমি এত কঠিন করে বলতে চাইনি, কিন্তু মাফ করবেন আমাকে। আপনাকে খুব স্বার্থপর শোনাচ্ছে। আপনি বিয়ে করবেন, আপনি তালাক দেবেন, আপনি তালাক দেবেন না, আপনি ভালোবাসবেন, আপনি ভালোবাসার কথা জানাবেন না, আপনি বোকামি করবেন, আপনি ক্ষমা চাইবেন, সব জায়গায় শুধু আপনি। আর আমার একটাই কাজ, ক্ষমা করা। কিসের ক্ষমা চান আপনি? 5 বছর আগে তালাক দেওয়ার অপরাধের, নাকি তালাক না দিয়ে আমাকে অন্ধকারে রাখার অপরাধের, নাকি আজকে তালাক দিয়ে আমাকে মুক্তি না দেওয়ার? সে এত স্বার্থপর কিভাবে হয় মানুষ? সেদিনও আপনি আপনার ভালোটা বাদে কিছুই দেখেননি, আজও আপনি শুধু আপনার ভালোবাসাটাই দেখতে পাচ্ছেন। উত্তেজিত হয়ে যায় অনি। ইমরান ওর হাতটা ধরে ফেলে শক্ত করে। অনি ছাড়িয়ে নিতে চাইলেও ছাড়ে না, আরও শক্ত করে নিজের বুকে চেপে ধরে। সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে, রাত আর দিনের মিলন হচ্ছে, আকাশের আবির রং মুছে যাচ্ছে একটু একটু করে। খুব মোহনীয় চারপাশটা। ইমরান আস্তে করে বলে, সব কিছুর পরেও আমাদের বিয়েটা মিথ্যে না উনি? সেদিন অফিসে যেভাবে অধিকার খাটিয়েছিলাম, সেটা অনাধিকার না, তুমিও সেটা জানো। কেঁদে ফেলল অনি। সব দিক ভেঙে কান্না পাচ্ছে ওর। হেসকি তুলে কাঁদতে ইচ্ছে করছে। মাগরিবের আজান পড়েছে কাছের মসজিদে। অনি অভ্যাসবশত ওড়নাটা মাথায় টেনে নিল। ছোট ঘোমটায় অনিকে বউ বউ মনে হলো ইমরানের। অনির চোখের জলে ভেজা চিবুকটা 2 হাতে আলতো করে টেনে তুলল। তারপর ফোপাতে থাকা ঠোঁট দুটো টেনে নিল গাঢ় চুম্বনে। সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অফ এশিয়া ফেস্টিভ্যালটি এখন এশিয়া মহাদেশের পপ কালচার অ্যান্ড আর্ট ইন্ডাস্ট্রির কি আইকন হিসেবে পরিচিত। বিশ্বমঞ্চে এশিয়ান মডেল, ফ্যাশন ও বিউটি ইন্ডাস্ট্রিকে উপস্থাপন করতে এই প্রতিযোগিতা ইতিমধ্যে নির্ভরযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি ফেস অফ এশিয়া খেতাব নিয়ে শিউল জয় করে আসলেন বাংলাদেশি মডেল অনামিকা। আজকের বিনোদন পাতায় থাকছে তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সাথে আছেন রিয়াদ আরেফিন। প্রতিযোগিতার গালা রাউন্ডে নিজের নাম দেখে কেমন লেগেছিল? আসলে আমি ভাবতেও পারিনি। মোট 150 জনের প্রতিযোগী ছিলাম আমরা, বিভিন্ন দেশের। সেরা 10 জনের নিজের নাম যখন দেখলাম, বিশ্বাসযোগ্য হচ্ছিল না। আমার নামের পাশে যখন বাংলাদেশ শব্দটা ভেসে আসলো, খুব গর্ববোধ হচ্ছিল। আমার এই অর্জন দেশের সবার অর্জন। তারপর যখন সেরাদের কাতারে সেরা হলেন, তখন কেমন লাগলো? কেমন লাগছে এশিয়ার সেরা নারী মডেল খেতাবদারি হয়ে? এটা যে কি গৌরবের!
আর কি আনন্দের এটা আমি বোঝাতে পারবো না কাউকে। সেটা মডেল হিসেবে না, আমি যে আমাকে, আমার কাজকে, আমার দেশকে আন্তর্জাতিক অঙ্গনে রিপ্রেজেন্ট করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। তো অনামিকা, এরকম বড় মঞ্চে জিতে আসার পরে আমরা কবে আপনাকে বড় পর্দায় দেখতে পাচ্ছি? চলচ্চিত্রে কবে অভিষেক হচ্ছে আপনার? একটুখানি হাসি। না না না, বড় পর্দা না, এখনই না, ওটা স্বপ্নের জায়গা। ওখানে যেতে আরও কিছু প্রস্তুতি দরকার। আর র্যাম্পি আমার প্রিয় জায়গা। আপাতত প্রোডাক্ট প্রমোশন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করতে চাই। এখানে আমি কমফোর্টেবল। কতগুলো ব্র্যান্ডের মডেল হয়ে কাজ করছেন এ পর্যন্ত? আমার 4 সংখ্যাটার প্রতি একটু দুর্বলতা আছে। একসাথে 4টার বেশি কাজ নিতে পারি না, তাই এখন পর্যন্ত 4টা টপ ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ আছি। এটা বাড়বে না? আর কাজ করতে চান না? না, বাড়বে। বেড়ে 8টা হবে বা 16টা। হেসে ওঠেন অনামিকা। কাকে আইডল মানেন? সাদিয়া ইসলাম মৌ। মৌ আপুকে দেখে এসেছি ছোটবেলা থেকে। যখন ভেবেছি মডেল হতে চাই, সেদিন থেকে এই নামটাই শুধু সামনে ছিল। মডেলিংয়ে পরিবার থেকে অনুপ্রেরণা দিয়েছেন কে? কেউ না। ভাইয়ার সাথে ছিলেন সবসময়, তাকে পাশে পেয়েছি সব কিছুতেই। কিন্তু উৎসাহ বলতে যেটা বোঝায় সেটা কেউই দেয়নি। খুব কঠিন ছিল আমার এই প্রফেশনে আসাটা। পরিবারের বিরুদ্ধে এসে কেরিয়ার হিসেবে মডেলিংকে বেছে নিলেন কেন? কতটা নির্ভরযোগ্য এই পেশা? বর্তমানে নিয়মিত শো করছেন এমন পেশাদার র্যাম্প মডেলের সংখ্যা শতাধিক। একজন প্রথম সারির মডেল মাসে লক্ষাধিক টাকা আয় করেন র্যাম্প শো করে। তাছাড়া জনপ্রিয়তা, খ্যাতি, যশ, ভক্ত এগুলো তো আছেই। এসবও খুবই উপভোগ্য। আর স্ক্যান্ডাল? স্ক্যান্ডাল তো স্ক্যান্ডালই। বাংলাদেশের বিনোদন জগতে অনামিকার নামটা পরিচিত হয়ে উঠেছে, কিন্তু এই নামটার সাথে সাথেই উঠে আসে আর একটা সুপরিচিত নাম, বিনোদন সাংবাদিক এবং ফ্যাশন ফটোগ্রাফার রাজন মানিক। আপনাকে আর রাজন মানিককে জড়িয়ে মিডিয়াতে বেশ সরগরম গুজব আছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন এশিয়ার সেরা নারী মডেল অনামিকা? হেসে হেসে, আপনি তো বললেন গুজব, তো গুজব নিয়ে আমি আর কি বলবো? মানে রাজন মানিক আর আপনার সম্পর্কে আপনাদেরকে জড়িয়ে যা যা শোনা যায় সবটাই গুজব? না না, সবটা কেন গুজব হবে? আমার আজকের অনামিকা হওয়ার পেছনে ওনার অনেক অবদান আছে। আমাকে গ্রুমিং করা, পোর্টফোলিও তৈরি করে দেয়া, আমার লুক সেন্স করা, অনুপ্রেরণা দেওয়া, মোটিভেট করা, তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই আমার মেন্টর উনি। সেটা তো উনি অন্য অনেক তারকার জন্যই করেছেন। এর বাইরে আলাদা করে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই কি আপনাদের? আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, তিনি আমাকে স্নেহ করেন। আমার দেখা সেরা মানুষ উনি, আমার সেরা বন্ধু, যিনি পাশে থাকলে জীবনটা সুন্দর মনে হয়। এই তো, ব্যক্তিগত সম্পর্কের জন্য এগুলোই যথেষ্ট নয় কি? মডেল অনামিকার ব্যক্তিগত জীবনের ছোট ছোট খবরও তার ভক্তদের কাছে অনেক বড় সংবাদ। জানতে চাইছি কোন পোশাক স্বাচ্ছন্দ্য? দেশি পোশাকে ফ্যাশন ভালো লাগে, শাড়ির সাথে ব্লাউজ এবং জুয়েলারি নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। ওয়েস্টার্ন অনেক কমফোর্টেবল, ক্যাজুয়াল আউটফিট বেশি পছন্দ করি। কী খেতে পছন্দ করেন? ডায়েট চার্ট? না না, নির্দিষ্ট কিছু মেনে চলি না। খুব বেশি নিয়ম টিয়ম ভালো লাগে না। ইচ্ছে হলেই বেগুন ভাজা, মোরলা মাছ আর গরুর মাংস দিয়ে ভাত খেয়ে ফেলি। পরের বেলায় হয়তো শাক সেদ্ধ, স্পাইসি খাবার পছন্দ করি। আমার মায়ের হাতে রান্না সব খাবার ভালো লাগে। মা খুব ভালো ডেজার্ট করেন, কিন্তু খুব অল্প খেতে হয়। আইসক্রিম আর চকলেট না করতে পারি না। হাজার তরুণের স্বপ্নের নায়িকা অনামিকা। বিয়ে করছেন কবে? হি হি হি। এখনই ভাবছি না এসব নিয়ে, আগামী 4 বছর ভাববো না, আগে কিছু কাজ করি। মিডিয়াতে আরেকটা জোর গুজব আছে, তা হলো আপনি বিবাহিতা। এমনকি একজন হাই প্রোফাইল কর্পোরেট কর্মকর্তার সাথে আপনার বিয়ের বেশ বড়সড় গুঞ্জন আছে। দেখুন, গুজব তো গুজবেই। আমি কি করতে পারি এখানে? আর একজন মডেল বা নায়িকার এরকম স্বামী পরিচয় দেওয়ার লোকের অভাব নেই কিন্তু। আমার আগের সাকসেসফুল হিরোইন এবং মডেলদের সবার জীবনে এরকম উটকোলক থাকেই। এখানে আমার কিছু বলার নেই। প্রচুর ভক্ত অনুরাগী এখন অনামিকার, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। ছেলে বা মেয়ে সবারই স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি। তবে নিজেদের হ্যাপি রাখতে পারবো বা পরিবার বা কাছের মানুষদেরকেও হ্যাপি রাখতে পারবো। অন্যের ওপর নির্ভরশীল হলে নিজের খুশিটা ভাবা যায় না। যার উপর নির্ভরশীল তাকে খুশি করতে আগ্রহটা থাকে বেশি, তাতে নিজেকে অগুরুত্বপূর্ণ মনে হয়। নিজের মতো বাঁচা যায় না, তাই নিজে নির্ভরশীল হওয়াটা খুব জরুরি।
সেটা যে কোনোভাবেই হতে পারে। কেউ ডক্টর হবে, কেউ প্রকৌশলী পড়বে, কেউ নাচবে, কেউ শেফ হবে, কেউ প্লেন চালাবে, কেউ বাগানের মালি হবে, কেউ রেস্টুরেন্ট ব্যবসা করবে। এটার সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। আমি ইচ্ছে করলে এখন আমার ভাইকে গিফট দিতে পারি, প্রেমিককে নিয়ে ডেটে যেতে পারি, আমি সুখী হই, তাদেরকেও সুখী করতে পারি, এটা খুব দরকার। প্রেমিককে তার সাথে আপনাদের ভক্তদের পরিচয় করাবেন না, আড়ালেই রাখবেন তাকে। অবশ্যই পরিচয় করাবো, সময় হলেই সে আড়াল থেকে বেরিয়ে আসবে। আরও অনেকগুলো নাম কিন্তু এসে যায় আড়াল থেকে। অভিনেতা আবরার, মডেল মিনহাজ, বিজ্ঞাপন নির্মাতা রায়হান রহমান, কয়েকজন ইন্ডাস্ট্রিয়ালিস্টও কিন্তু আছেন এই প্রিন্স চার্মিং লিস্টে। আবরার ভাই, মিনহাজ ভাই বা রায়হান স্যার, এরা সবাই আমার সহকর্মী, আমার খুব ভালো বন্ধু। আর ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে অনেক ব্যবসায়ীদের সাথে আলাপ হয়েছে, সুসম্পর্ক তাদের সাথে বজায় আছে। ব্যাস, এখানে কিছু খোঁজাটা উচিত হবে না। সব সেলিব্রিটিরা এই বন্ধুত্ব বলে সম্পর্ক ধামাচাপা দিতে চেষ্টা করেন। আপনিও কি সেভাবেই পাশ কাটিয়ে গেছেন? দেখুন, এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাই বলছি বন্ধু, কাল যে সম্পর্কটা আগাবে না তা তো বলিনি। যেদিন সম্পর্কের কোনো নতুন নাম হবে সেটা সবাই জানবেন। এখানে লুকোচুরি বা আড়ালের কোনো ব্যাপার নেই। অনামিকার স্বপ্ন জানতে চাই, কি করে ইচ্ছা আছে ভবিষ্যতে দেশ ও দশের জন্য। আমাদের দেশে তালাকপ্রাপ্ত নারীরা অনেক বেশি অবহেলিত। স্বামী স্ত্রীর বিচ্ছেদ যে কারণেই হোক না কেন, দোষের ভাগিদার হয় একমাত্র স্ত্রী। কোন উৎসবে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয় না, প্রাপ্ত সম্মান দেওয়া হয় না, অবহেলা লাঞ্ছনা প্রতি পায়ে পায়। এদের জন্য একটা শেল্টার হোম করার স্বপ্ন আছে। আমি শুরু করেছি কাজটা। গ্রামের বাড়ি থেকে আমার জরিফুপুকে এনে পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আরও এরকম অসহায় মেয়েদেরকে আমি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। জানি না পারবো কতটুকু, তবে চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ অনামিকা আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুভকামনা আপনার জন্য, শুভকামনা আপনার স্বপ্ন পূরণের জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সকাল থেকে 12 অনির দেয়া সাক্ষাৎকারটা পত্রিকার পাতায় পড়ে ফেলেছেন সাইদা, আর অন্তত 10 মিনিট ধরে গালাগাল করছেন প্রতিবারই। সীমাকে শুনিয়ে শুনিয়ে বেশি বলছেন। সীমা আজকাল কানে নেয় না, প্রতিক্রিয়া দেখায় না। তাতে বিন্দুমাত্র থামেন না সাইদা। অনির সাফল্য তার মনে আরও অসন্তোষ তৈরি করেছে। তিনি এক মনে বলে চলছেন, খাল কেটে কুমির এনেছিলাম আমি, আমার ছেলেটাকে পাগল বানিয়ে রেখে দিল, খায় না, কথা বলে না, ঠিক করে একটা রাত ঘুমায় না ইমরান, আর তুই পরপুরুষ নিয়ে নাচ গান করিস। সীমারের ঘরের সীমার পাষাণ মেলক, একটু মায়াদয়া করতে পারতি, পায়ে ধরতে বাকি রেখেছি আমরা। রাজি হবি না তো? কিভাবে রাজি হবি? ঘর সংসার করা মেয়ে তো তুই না, তুই হলি অলক্ষী। ঘর ভাঙা তোর কাজ, ঘর না ভাঙলে তুই উড়বি কিভাবে? ঘর থাকলে তো বেহাল্লাপনা করতে পারবি না। নিজের পায়ে কুড়াল মেরেছি আমি, নিজের হাতে সর্বনাশ করেছি ওই অভাগীকে এনে, ঘর ভরিয়ে ফেলেছি সাপের বাচ্চায়। সীমা আর চুপ থাকতে পারে না, বলে ওঠে, শেষ কথাটা কি আমাকে বললেন আম্মা? না বাবা, তোমাদেরকে বলি নাই, আমার কপালেরে বলেছি। আমরা সভ্য ভদ্র মেয়ে মানুষ, ন্যাংটা তো আমরা। আজাদ কুজাত কোথাকার। আম্মা, এই অজাত কুজাত কিন্তু আপনাদের জীবন থেকে চলে গেছে। প্রতিদিন তাকে কেন গালমন্দ করেন? অনেক দিন তো হলো, এবার থামেন। ওরে থামবো কিভাবে? ওই কুজাতের মেয়ে আমাকে শান্তিতে চুপ করে থাকতে দিল কই? কত অনুরোধ করলাম, কত করে বললাম যা চাইবি তাই দেবো, তবু আমার ছেলেটার মন ভাঙিস না। শুনলো অনুরোধ? এইটুকু থেকে ভালোবাসি, মায়া করি, তার এই প্রতিদান দিলি? সেই সময় কিন্তু আপনি বলেছিলেন উনি তাবিজ করেছে বড় ভাইকে, পানি পড়া চিনি পড়া খাইয়েছে, বড় ভাইয়ের টাকা লোভ করেছে। এখন দেখেন ও নিজে লাখ টাকা মাসে ইনকাম করে। ওর চারের অসুখ না থাকলে আরও কাজ করে, আরও লাখ লাখ টাকা আয় করতে পারত। আর তুমি কি করলে? তুমি কয় টাকা ইনকাম করলে? আমার ছেলের খাও আর সিসিটিভি হয়ে আমার কথা ওই বাড়ি পাচার করো। তুমি এসব বলে অনির কান ভাঙিয়েছ, নইলে মেয়েটা এত অনুরোধও টলল না। ঘর শত্রু বিভূষণ আমার। বিভূষণকে সেটা কি জানেন আম্মা? সে কিন্তু ধর্মযুদ্ধে ধর্মের পক্ষে কাজ করেছিল। আমিও সব বলেছিলাম ঠিক, কিন্তু অনিকে না। উনি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে, আর দেখুন কত ভালো সিদ্ধান্ত নিয়েছে, কত নাম হয়েছে, নিজের যোগ্যতায় দেশ বিদেশ ঘুরছে, বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে। এসব কি ইমরান ওকে দিত না? দিত হয়তো, তখন বলতেন উনি ওসবের লোভে পড়ে ইমরান ভাইয়ের মাথা খেয়েছে। আপনি সব দিকে চান বলে আপনার এই অবস্থা। ভালো হয়েছেন উনি আসেনি,
আর কিছু তো পারতেন না, ওকে কথার হুল ফুটিয়ে মেরে ফেলতেন, যেমন পেরেছেন আমাকে। তাও ইকরাম আর ইমা আপার জন্য সুবিধা করতে পারেন না? ওরা পাশে না থাকলে আমিও অনির মতো চলে যেতাম। যাও তো, যাও, অলক্ষী বিদায় হোক ঘর থেকে। না আম্মা, যাব না। এই ঘর যতটুকু আপনার ততটুকু আমারও। আর আমি বিদায় হলে আপনি আবার আমাকে আনতে পলাশডাঙ্গায় হাঁটবেন, পথও ছাড়বেন না, আগাবেনও না। আপনি হলেন সেই টাইপের মানুষ। ওই যাওয়া আসা নাটক করে নিজের সংসারের ক্ষতি করার ইচ্ছে আমার নেই। আমি শুধু বলছি, এবার অনিকে নিয়ে আপনি থামুন। সাইদা এবার নরম হয়ে এলেন, কাছুমুছু করে বললেন, মারে, এই বেলা তালাকটা হয়েই যাবে, অনিকে একটু বোঝাও। আমি প্রাণ ভরে দোয়া করব তোমার জন্য, এটা একটু নরম হোক। আমি কোনোদিন মুখে একটা শব্দ কাটবো না, তালাকটা না হোক শুধু। ও শুনবে না আম্মা? আপনি মিথ্যে আশা করবেন না। ইমরান ভাইও কম ঝামেলার মানুষ না। যেটা মিউচুয়ালি করা যেত সেটা কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেলেন। সাংবাদিকরা পিছু নিয়ে থাকা অনির রমরমা খবর বানিয়ে দিচ্ছে, তাতে লাভ হবে না। উনি শুনবে না, উনি ফিরবেও না। তা শুনবে কেন? বেজাত, বেজন্মারা। আম্মা, উনি আমার চাচার মেয়ে। আমার সামনে কি বলছেন এসব? সীমার চোখ বিস্ফোরিত হয় যেন। বাহ উনি, চমৎকার ইন্টারভিউ হয়েছে, দারুণ বলেছো তুমি। আপনার মনে হচ্ছে এভাবে গুছিয়ে আমি বলতে পারি? কতবার হেসে উল্টে পড়েছি, উল্টোপাল্টা বকেছি, রেগে গিয়েছি। এলোমেলো কথাগুলো রিয়াদ ভাইয়া গুছিয়ে লিখেছেন। তুমি বেগুন খাও, অ্যালার্জি না? আরে এটা বলতে হয়, যে শুকটির গন্ধে বমি করে ভাসিয়ে দেয় তাকেও বলতে হয় ফেভারিট খাবার হচ্ছে শুটকি ভর্তা। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি, তিনি আমাকে স্নেহ করেন। আমার দেখা সেরা মানুষ উনি, আমার সেরা বন্ধু, যিনি পাশে থাকলে জীবনটা সুন্দর মনে হয়। এই তো, ব্যক্তিগত সম্পর্কের জন্য এগুলো যথেষ্ট নয় কি? পত্রিকা থেকে রিডিং পড়লেন রাজন মানিক, তাহলে উনি? এই তো, এই তো। হিংসা হচ্ছে? স্বীকার করলাম না বলে? না, আনন্দ হচ্ছে। অন্তত পাবলিকলি বলছো না এটা ভেবে। এইটুকু ম্যাচুরিটি এসেছে, এটা আনন্দিত করেছে আমাকে। না, এভাবে কেন পাবলিকলি বলবো? জোর বেঁধে এঙ্গেজমেন্ট রিং দেখিয়ে বিয়ের অ্যানাউন্সমেন্ট করব, তবেই না পাবলিক হবে। আর ইমরান, উনি আমার চাইতেও বেশি ছেলে মানুষ। আমি অনেক চেষ্টা করছি বোঝাতে, কিন্তু তিনি বুঝতে নারাজ। এখন তিনি 5 বছর প্রায়শ্চিত্ত করবেন, তারপর তার শাস্তি পুরো হবে। আমার যে 5 বছর গেছে, সেই 5 বছর সেও কষ্ট করবে, তারপর নাকি তার কাছে ফিরে যেতে হবে আমাকে। পাগল! আমি 5 বছর বসে থাকলে রাজন মানিকের ডেট এক্সপায়ার্ড হয়ে যাবে। তুমি বিবাহিতা উনি, আমাকে মনে মনে কামনা করাটা অন্যায়। আমি আপনাদের মতো বুঝি না এগুলো। কি যেন শব্দটা বললেন আপনারা? কমিটমেন্ট। একটা কাগজের কাছে আমরা কমিটমেন্ট না, আমাদের কমিটমেন্ট থাকে সম্পর্কের কাছে। বিয়ে হলে তার বাইরে সম্পর্ক থাকাটা পরকীয়া। বিয়ে না হলে প্রেমিক প্রেমিকেরা যদি একই সাথে একাধিক রিলেশনে যায়, সেটা পরকীয়া নয়। এগুলো কেমন যুক্তি? আমি তো জানতামই না বিয়েটা আছে। যে সম্পর্কটা আকাশ ফুঁড়ে নেমেছে তার প্রতি আমার দায়বদ্ধতা নেই কোনো। এভাবে আমাকে গিল্টি ফিল করাবেন না তো। আমি তোমাকে বলেছিলাম ইমরান অথবা ইমরান নয়, আমি বলেছিলাম রাজন মানিক, এবং রাজন মানিক। মিষ্টি করে হাসে উনি। তুমি এখনো ছেলে মানুষ, নইলে ন্যাকা সাজো, পাগলামি বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, আমি পাগল, আমি ছাগল, আমি বাচ্চা, আমি ন্যাকা, প্রচুর যন্ত্রণা করি আপনাকে, কিন্তু আমি তো বেশি দিন আপনাকে অতিষ্ঠ করব না। আপনার বয়স কত? 50, 60, 80? আর অল্প কয়েকদিন বাঁচবেন, তারপরে আমার হাত থেকে ছুটি। আমি মরে গেলে কি করবে? আরেকটা বিয়ে করে ফেলবো। সাথে সাথে জবাব আসে উনির কাছ থেকে। রাজন মানিক হেসে ফেললেন। উনি তাড়াতাড়ি নিজেকে শুধরে নিল। না না না, একটা হলে হবে না, আরও 2টো করতে হবে। 4 পুরো করতে হবে তো, তাই না? 4 পুরো না হলে আমার অস্থির লাগবে। আবারও মিষ্টি করে হাসল উনি। তার চাইতে দ্বিগুণ হেসে হাসিটা ফিরিয়ে দিলেন রাজন মানিক। ইমরানের জন্য একটা লঘু পাপে গুরুদণ্ড হয়ে গেল না? ভেবে দেখো, তার দিক থেকে সে কিন্তু ঠিক ছিল। তোমাকে ছাড়া অন্য কাউকে ভাবেনি সে। কমিটেড ছিল এই বিয়েতে, শুধু কমিটমেন্টটা জানেনি তোমাকে। হয়তো তার অন্যায়টা ইচ্ছাকৃত ছিল না, ভুলই ছিল। ভুল মাফ করা কঠিন না, চাইলে মাফ করে দেয়া যায়, কিন্তু ওইটুকু ভুলের জন্য আমার জীবনে কি কি হয়নি বলুন, আর কি কি হতে পারতো না। অন্য সব বাদ দিন, সিজনের সেই রাতের অন্যায় সুযোগ নেওয়াটাও ভাবুন। তার ভুলটা হয়তো ছোট, কিন্তু পরিণামে আমার ভোগান্তিটা ব্যাপক। কষ্টগুলো ভোলা যায়, অপমানগুলোকে না। আমার কষ্ট দুঃখ থেকে অপমানটা বেশি হয়েছে। আর এখানে ক্ষমার কোনো ব্যাপার নেই, এটা ভালোবাসা। আমি তাকে ভালোবাসি না, হয়তো একদিন বাসতাম,
কিন্তু ভেবে দেখেন, একটা কিশোরী মেয়ে যে পুরুষ বলতে চেনে একজনকেই, তাকেই তো ভালোবাসবে। আজ আর সেসব কিছু কিন্তু মনে পড়ে না আমার। সেখানে আমি কি করতে পারি? আমি তাকে ভালোবাসি না, ভালোবাসাহীন সম্পর্কে আমি কেন যাব? তবুও নি চেষ্টা করে দেখতে পারো, হয়তো ভালোবাসা হয়ে যেত। ভেঙে ফেলাটা খুব সহজ, চাইলে ফেলে দিয়ে ভেঙে ফেলা যায় না, ধরে রাখাটা কিন্তু খুব কঠিন। চেষ্টা করা যায়, হতেও পারে ভালোবাসা, কিন্তু যদি না হয় তখন? আর চেষ্টাটা আপনিও তো করতে পারেন। বুড়ো লোকটা, আমাকে ভালোবাসতে চেষ্টাটা আপনি করলেও তো হয়। এটা ঠিক না উনি, আমি সাপোর্ট করতে পারছি না। আমার জীবন কি ঠিক আর কি বেঠিক আমি বুঝবো, আপনাকে নাক গলাতে হবে না, উপদেশও লাগবে না আমার। তো ঠিক আছে, আমার জীবনের সিদ্ধান্ত তো আমি নেব। তুমি দূর হও আমার সামনে থেকে, আমার আশেপাশে তোমাকে দেখতে চাই না আমি। না, আপনার জীবনের সিদ্ধান্ত আমার হাতে। আমি বলছি, আপনি আমাকে ভালোবাসেন, ভালোবাসতে বাধ্য আপনি। আমাকে ভালোবাসতেই হবে আপনার। আর আমি জানি, খুব করে অনুভব করি, আপনিও ভালোবাসেন আমাকে। শুধু নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিতে পারেন না। ভালোবাসায় শুধু ভালোবাসার যুদ্ধ থাকতে হয়, ব্যক্তিত্বের না। প্লিজ। 2 হাতে রাজনের গলা জড়িয়ে ধরল উনি। অনির এই সমর্পণ 2 হাতে ঠেলে ফিরিয়ে দেওয়া অসম্ভব হলো রাজনের জন্য। গাঢ় অন্ধকারে একটা জীবন কাটিয়ে দিয়েছেন তিনি। হয়তো বাকি জীবনটাও এভাবেই চলে যেতে পারত, কিন্তু উনি এসেছে ভয়ঙ্কর ঢেউতোলা আলোর স্রোত হয়ে। ভেসে যাওয়ার ভয়ে কতক্ষণ তিনি মনের দরজা জানালা বন্ধ করে রাখবেন? আলো তো বাধা মানবে না। ফাঁক ফোকর খুঁজে নিয়ে উনি ঠিক মনের ভিতর ঢুকে গেছে। ক্ষতি কি? স্রোতে ভেসে যেতে, হারিয়ে যেতে। অসম বয়সের এই সম্পর্ক হয়তো কিছু কটু কথাই শোনাবে। সেসব সামাল দেওয়ার মতো মানসিক দৃঢ়তা কি তার নেই? লোকে কি বলবে না ভেবে আলোর এই ডাক শুনলে কি ক্ষতি? সমাজে প্রতিষ্ঠিত বিখ্যাত কেউ হয়ে নয়, একবার মাটির মানুষে মনে মনে ভাবলেন তিনি। অনিকে আলিঙ্গন মুক্ত করে দূরে সরাতে সরাতে ওর কানের কাছে ফিসফিস করলেন, রাজন মানিক, কোর্টে জিতে এসো অনি, আমি অপেক্ষা করব, বৈধতাতেই আসে স্বস্তি।